ঘটনাটা আমাকে পাঠিয়েছে হচ্ছে তার নাম আমি একটু দেখে নিই, শুভ্রকান্তি সেন। নামটা একটু মিক্সড আপ হয়ে যাচ্ছিল আরেকজনের সাথে। শুভ্রকান্তি সেন উনি ঘটনাটা পাঠিয়েছেন আমাকে ফেসবুকে। ঘটনা আমি আমার মতো করে বলি প্লিজ। আচ্ছা, শুভ্র কাহিনীটা পাঠিয়েছে, সে বেসিক্যালি চিটং এর ছেলে, চিটং এ তার জন্ম, বেড়ে ওঠা, এবং তার বন্ধুর একটা কাহিনী সে পাঠিয়েছে আমাকে। তারা চিটং ইউনিভার্সিটিতে পড়তো আর। আচ্ছা, এই চিটং ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে যাওয়ার জন্য শাটল ট্রেন আছে এবং এটা বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময় চলে আর কি, যাওয়া আসার জন্য। তো দুপুরে চলে, বিকালে চলে, সন্ধ্যায়। তো সন্ধ্যার দিকে ট্রেনগুলোতে আপনার যাত্রী খুব কম থাকে তখন, বেশ দেখা যাচ্ছে খুব কম যাত্রী, একটা বগিতে 2-3 জন করে যাত্রী এরকম আছে। তো তার ফ্রেন্ড ওই দিন তার প্র্যাকটিক্যাল ছিল, দ্যাট ওয়াজ ইন 1998 এর ঘটনা বলছে, 98 সালে। তো শুভ্রকে তুমি করে বলা ঠিক, নাম ধরে ডাকা ঠিক হচ্ছে কিনা জানি না, হি ইজ লাইক অ্যাবাউট মাই এজ, কারণ তার পড়াশোনার ইয়ার গুলো দেখে মনে হচ্ছে। সো এনিওয়েজ, সো ওখানে 98-এ বললো যে তখন ওনার ফ্রেন্ড বাসায় ফিরছে ইসের থেকে প্র্যাকটিক্যাল করে, তো এর মধ্যে বেশ সন্ধ্যা হয়ে গেছে, আলো কমে গেছে তখন। তো সে একটা বগিতে উঠে বসে সে একটা সিট বেছে নিয়েছে। সে ফার্স্টে খেয়াল করেনি বগিতে কতটুকু মানুষ বা কিছু, কারণ অন্ধকারে খুব ভালো দেখা যাচ্ছে না। তবে সে খুঁজে শেষের দিকের একটা বগি সে ঠিক করেছে যে আমি এখানেই বসবো। যেখানে নাকি ওখান থেকে নাকি যে একটা জায়গার কথা বলেছে যে 16 শহর, সেখানে যেতে প্রায় ঘন্টা 2 টাইম লাগে ট্রেনে। তো যেটা হয় যে সে আপনার চিন্তা করে যে আমি ট্রেনে বসে একটা ঘুম দেবো আর কি মাঝখানে সিটে। যাই হোক, সে বসে তার মতো কমফোর্টেবলি ঘুমানোর চেষ্টা করে এবং সে দেখে আশেপাশে খুব একটা যাত্রী নেই। তো ট্রেন চলা শুরু করে এক সময়, এবং ঝাঁকুনিতে আস্তে আস্তে সে ঝিমাতে তার ঘুম চলে আসে, তন্দ্রার মতো চলে আসে। তো যখন সে তন্দ্রার মতো শুয়ে আছে, হঠাৎ সে শুনে যে কোন একটা বাচ্চার কণ্ঠে আশপাশ থেকে কোন একটা গান গাচ্ছে, এবং সাম সর্ট অফ সং। এবং গানটা প্রথমে তার কাছে তন্দ্রার মধ্যে শুনতে নর্মাল লাগলো, পরের দিকে খুব এটা তার কাছে খুব বিরক্তিকর লাগা শুরু করে। কারণ গানটার শব্দ নাকি এরকম ছিল, ঠিক কানের কাছে চলে আসছে একবার, মনে হচ্ছে মাথায় ঢুকে যাচ্ছে, আরেকবার পিছিয়ে যাচ্ছে শব্দটা। আচ্ছা, এবং বারবার এটা হওয়ার কারণে সে একসময় উঠে বসে। আচ্ছা, উঠে বসে সে তাকায় আশেপাশে, দেখে যে কে গাচ্ছে গানটা। তো দেখে যে বগিতে তার আশেপাশে অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, সামনে পিছনে কেউ নেই, অন্ধকারের মধ্যে গানটা শোনা যাচ্ছে আর ট্রেনের শব্দ, ঠিক যে ট্রেনের শব্দটা হচ্ছে। তো সে আরেকটু উঠে আশেপাশে তাকায়, কিছুই দেখে না, দেখে পাশের সিটেও কেউ নাই, পুরো বগিটা খাকা করছে। তখন সে ভালো মতো খেয়াল করে দেখে তার 2-1টা সিট পিছনে একটা বাচ্চার মতো বসে আছে, একটা ছায়ার মতো দেখা যাচ্ছে। তো সে যখন ছায়াটা দেখতে পায়, সে এখান থেকে একবার বলে যে কে এটা, কোনো শব্দ হচ্ছে না, গানটাই চলতেছে, সে থামতেছে না। তো তার খুব রাগ হওয়ার পরে সে উঠে দাঁড়ায় আস্তে আস্তে করে সিটটার কাছে যায়। তো যে দেখে যে আবছা অন্ধকারে যেটা বোঝা যাচ্ছে যে একটা বাচ্চার মতো বসে আছে, 8-10 বছর বয়স হবে, এবং যতটুক হালকা আলো আশপাশ থেকে পড়তেছে সেটাতে বোঝা যাচ্ছে যে কাপড় চোপড় খুব জরাজীর্ণ, নোংরা কাপড়। এবং সে গান থামছে, তখন সে সামনে যে বলে, গান থামাও, নাহলে তুমি অন্য জায়গায় যাও, কোনায় যাও, এরকম করে বলে। তো দেখে যে বাচ্চাটা কোনো উত্তরই দেয় না তার কথা। তো সে প্রচন্ড রাগ করে সে বাচ্চাটাকে হাত দিয়ে এরকম ধাক্কা দিতে যায়। ধাক্কা যখন দিতে যায়, যখন তার গায়ে হাত দেয়, তখনই সে প্রচন্ড একটা শক খায়। কারণ সে যখন তার গায়ে হাত দিচ্ছে, দেখে যে সে শরীরের ভেতর থেকে হাতটা পাস হয়ে গেছে, ওখানে আসলে কোনো শরীর নাই, ইটস লাইক এ হোলোগ্রাফিক থিং। একটা মানুষ ছায়ার মতো, কিন্তু তার ভেতরে শরীরে টাচ পড়েনি, যেটা আপনি বলেন হোলোগ্রাফিক। এবং সে তখন প্রচন্ড একটা ধাক্কা খেয়ে যায়। তো ধাক্কা যখন খায়, সে অবাক হয়ে তাকায়, তখন দেখে যে বাচ্চাটা আস্তে করে মুখ তুলে তার দিকে তাকায়। তো তাকায় দেখে সে বাচ্চাটার মুখটার চোখ মুখের জায়গায় কিছু নাই, চোখের জায়গায় মনে হচ্ছে বড় 2টা গর্ত, লাইক আপনার টেবিল টেনিস বলের মতো বড় 2টা গর্ত, এত বড় এরকম গর্ত, আর মুখটা খুব জীর্ণ শীর্ণ, এবং মনে হচ্ছে যে নাই কিছু এখানে। এটা দেখে সে মনে করেন যে আর রাখতে পারে না, সে ওইখানে বেহুশ হয়ে যায়, তার আর কিছু মনে নাই। পরের সিন যেটা তার মনে আছে যে সে ওই 16 শহরের স্টেশন মাস্টারের রুমে, এবং তাকে স্টেশন মাস্টার জানায় যে তাকে কিছু মানুষ ওই যখন স্টেশনে পৌঁছেছে তাকে ওই বগির মেঝেতে শুয়ে থাকতে দেখে নিয়ে আসে টেনে। তো তখন তাকে সে বলে যে কি হয়েছিল, তখন সে বলে যে আমি এরকম দেখছি। সে তখন নাকি তাকে বলে যে বাচ্চাটা একটা ওখানকার কুলি ছিল আর কি, কুলি বা টোকাই ছিল। তো সে খেলতে সামহাও ট্রেনের ছাদে ওঠে,
এবং ট্রেনের ছাদ থেকে সে পড়ে ওখানে মারা যায়, ট্রেনে কাটা পড়ে আর কি। এবং তারপর থেকে নাকি অনেকেই মানে একলা কেউ থাকলে ওখানে একজন দুজন থাকলেই নাকি অনেকে ওই বাচ্চাটাকে দেখতে পায়। ওকে, তো এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক চমৎকার লাগলো ঘটনাটি। আমি খুব অধীর হয়ে শুনছিলাম এবং সত্যিই চমৎকার ঘটনা, এবং এই ঘটনাটা আমার মনে হয় যে অনেকক্ষণ রেস্ট থেকে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা আরো একটা ঘটনা বাবু ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, এবং আপনারা জানেন যে বাবু ভাই ছাড়া কোন স্পেশাল এপিসোড হবে এটা কখনো কল্পনা করা যায় না, এবং আজকেও সেটা আমরা কল্পনা করতে পারিনি। দ্যাটস ওয়াই হি ইজ হিয়ার। এন্ড আমরা চলে যাই বাবু ভাই সেকেন্ড ঘটনায়। বাবু ভাই সেকেন্ড ঘটনাটা কার বা কে পাঠিয়েছে? ঘটনাটা হচ্ছে যে ওর নাম হচ্ছে মেহেদি হাসান তমাল। জি, সে মনে হয় মুন্সিগঞ্জের মানুষ। মুন্সিগঞ্জের একটা কাহিনী আমাকে পাঠিয়েছে, এবং এইটার অনেক আগে পাঠিয়েছিল রাসেল ভাই। আই কুডন্ট সি ইট। আমি আজকে ঘটনা স্ক্রোল ডাউন করতে যে কয়েকটার মধ্যে একটা পেলাম, যেগুলো ভাল লাগতেছিল সঙ্গে। কারণ এই ঘটনাটা অনেকটা মানে অলৌকিক একটা ব্যাপার। সে যেটা লিখছে যে এটা মুন্সিগঞ্জ জেলার আপনার সিরাজ দিখান থানা নামে কি মালানগর গ্রামের ঘটনা, অনেক অনেক প্রত্যন্ত একটা অঞ্চলের। এবং সে বলছে যে ঘটনাটা ওইখানে নাকি বেশ আপনার জনপ্রিয়, মানুষ অনেকেই মনে করছে এটা অলৌকিক কিনা। জিনিসটা হচ্ছে যে ওখানকার যে যার কাহিনী বলছে, সে একদিন রাতের বেলা হঠাৎ স্বপ্ন দেখতেছে যে সে তার বন্ধুদের নিয়ে কোথায় আড্ডা দিত আর কি, আড্ডা দিয়ে হেঁটে চলাফেরা করতেছে। স্বপ্নে দেখতেছে যে তারা ঠিকই আড্ডা দিচ্ছে বন্ধুরা, এবং তারা যখন যাচ্ছে রাস্তা দিয়ে, এই সময় একটা হাত ওপর থেকে ঠিক আকাশ থেকে এসে তাকে ছো মারার চেষ্টা করতেছে, যেমন করে কোনো পাখি যেমন ছো মারে, লাইক এভাবে ধরার জন্য। এবং তাকে ছো মারছে দুইবার, এবং তাকে যখন ধরতে পারে নাই তখন হাতটা একটু পরে একটা ছিটে আসছে আকাশের থেকে, একটা হাত ছুটকে আসছে, এসে কোন এক দিকে পড়ছে, কাইন্ড অফ লাইক উল্কার মতো। এবং সে স্বপ্নের মধ্যে দেখে যে কোথায় পড়ছে। এটাই তার স্বপ্ন ছিল। এবং তার কয়েকদিন পরে সেই লোকটা কি করছে, আপনার বন্ধুদের নিয়ে ঠিকই আড্ডা দিচ্ছিল, উঠে ডেকে হঠাৎ করে তাকে, এটা কিন্তু রাসেল ভাই ইংলিশে বলে ডেজাভু। অনেক কিছু কিন্তু আমরা মানে হঠাৎ করে আগে স্বপ্নে দেখি বা একটা আমাদের ভিশনে দেখি, পরে কিন্তু জিনিসটা আমরা হঠাৎ করে রিয়েলাইজ করি এই জিনিসটাই ঘটছে আমার সাথে। একদম, হ্যাঁ। তো এই ডেজাভু নিয়ে কিন্তু অনেক কথা আছে। এই ঘটনাটা আমার সিলেক্ট করার কারণে হচ্ছে এই ডেজাভুর ব্যাপারটা এখানে আছে। তো ছেলেটা যে আর কি আপনার মানে যেটা দেখেছিল, সে হঠাৎ করে সে দেখে যে মানে তার ডেজাভু হয় যে হঠাৎ করে তার সাথে মিলে যাচ্ছে আজকের ঘটনাটা। বিকালে স্বপ্নে যেরকম দেখেছিল সেভাবেই সেই কয় বন্ধুগুলোই আছে, এবং তারা উঠেছে এবং তারা মানে হেঁটে যাচ্ছে, সবকিছু একই রকম লাগছে স্বপ্নের মতো। এবং এই পর্যায়ে সে হঠাৎ করে তখন তার বন্ধুদেরকে বলে কি যে তোরা চলে যা, আমি একটু একটা কাজ আছে, আমি আলাদা যাব। আচ্ছা, এখন তার বন্ধুরা তখন চলে যায়, তাকে ছেড়ে কিভাবে তারা একটু অবাক হয়, চলে যায়। এন্ড পরের দিন তার বন্ধুদের সাথে যখন তার দেখা হয়, তখন সে বন্ধুদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে একটা সোনালী রঙের হাত, স্বর্ণের হাত। আচ্ছা। এবং যেটা হয়, ও ছেলেরা ছিল স্বর্ণ ব্যবসায়ী, তার ফ্যামিলি কিন্তু স্বর্ণ ব্যবসায়ী ছিল। তো সে একটা স্বর্ণের হাত দেখায়, মানুষের হাতের মধ্যে একটা স্বর্ণের হাত। তো এটা কি বন্ধুরা জিজ্ঞেস করে এটা কোত্থেকে পেলি? তো বলে, তখন সে ঘটনাটা বলে যে আমি স্বপ্নে দেখছিলাম এরকম, এবং আমি যেদিন তোদের সাথে হাঁটা দিলাম তখন আমি দেখতেছিলাম যে এরকম কিছু একটা মানে সেম জিনিস ঘটছে আমার সাথে। তখনই আমি জিনিসটা অ্যাওয়্যার হয়ে যাই, এবং আমার কেন জানি মনের মধ্যে অন্যরকম একটা ফিল হয়, আমি তোদেরকে চলে যেতে বলি, এবং এই জিনিসটা সেম জিনিসটা আমার সাথে রিপিটেড হয়। এবং আমি স্বপ্নে যেখানে দেখছিলাম যে হাতটা পড়ছে, আমি ঠিক সেখানে চলে যাই দেখি সেখানে একটা স্বর্ণের হাত আছে। আচ্ছা। সো সেটা পাই, এবং তারা নাকি এটা পরীক্ষা করে পরে দেখে আসলে হাতটা স্বর্ণের তৈরি। আসলে হাতটা স্বর্ণের তৈরি, পুরোই স্বর্ণের। এবং এটার ব্যাখ্যা কি বাবু ভাই, কি হতে পারে এটা? এইটার ব্যাখ্যা রাসেল ভাই, আমি আগে যেটা শুনতাম, অনেকে নাকি এরকম গ্রামে স্বর্ণের জিনিসপত্র পেত, স্বপ্নে দেখাতো মাটির তলে কোথায় মোহর আছে এসে। এই জিনিসগুলো জিনরা করে থাকে, এবং কিছু জিন আছে যারা হচ্ছে আপনার কিপার অফ দিস সোর্ট অফ থিংস, লাইক কিপার অফ দ্য ওয়ার্ল্ড, কিপার অফ দ্য থিংস, তাদের কাছে কিছু সম্পদ থাকে। এখন তারা অনেককে এগুলো দিতে চায় আর কি সামহাও, এবং তাদের সাথে অনেক কোন সোর্ট অফ লিঙ্ক হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে ফ্যামিলি ইনহেরিটেড থেকেও থাকে, হ্যাঁ, সেগুলা থেকে তারা কিন্তু অনেক সময় এই কাজটা করে। তো যে ঘটনাটা নিয়ে এসছি আজকে রাসেল ভাই,
আরেকটু কথা মাঝখান দিয়ে ইন্টারাপ্ট করে নিয়ে আসলে থ্যাংক ইউ আপনার এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ভাই আপনারা সবাই আসেন এখানে, ঘটনা নিয়ে আসে, রাসেল ভাই আতিথেয়তা মিস করতে পারবেন না। তো ইনশাআল্লাহ রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ। যে ঘটনাটা শেয়ার করবো সেটা 1988 সালের বন্যার ঘটনা। আমরা জানি 1988 সালের বন্যাটা আসলে সেপ্টেম্বর এবং অগাস্ট ধরেই হয়েছিল। প্রায় 20-25 দিন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় 79,000 বর্গ কিলোমিটার বন্যায় ভেসে যায়, মানে পানির নিচে থাকে মানুষ। তো ঢাকাতেও পানি ছিল, আমার শোনা মতে আর কি ঢাকাতেও পানি ছিল। তো যে ঘটনাটি বলেছেন আমাকে, তার নাম সাইদুর রহমান। 1988 সালে তার বয়স ছিল 29 বছর এবং একান্নবর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠ উনি ছিলেন। তো তখন তার বিয়ে মাত্র হয়েছে এবং বউ নিয়ে এসছে মাত্র বাসায়। তো সেই পরিবারে রাসেল ভাই, ওনার বাবা মা ছিলেন, ওনার চাচা চাচি ছিলেন, ওনার 3 ভাই ছিলেন, 3 ভাই, ওনার বড় ভাই ছিল, বোনরা শ্বশুর বাড়িতে ছিল। তো ওই বাসাটা আপনার মিরপুরে আর কি। আচ্ছা, এটা হচ্ছে বলে পূর্ব শেওড়াপাড়া। তো বাসাটা একতলা, ওখানে তখন সব বাসায় ম্যাক্সিমাম একতলা ছিল। এখন তো অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে। তো তখন আপনার এই বন্যার সময় প্রায় টানা বৃষ্টির কারণে ওই মুহূর্তে যখন আমি ঘটনাটি যাচ্ছি সেই মুহূর্তগুলো বলছি, তখন তাদের বাসাতে প্রায় ঘরের ভেতরেই আপনার হাঁটু থেকে একটু নিচে পানি। তো ঘরের প্রতিটা মুভমেন্টের জন্য তাদের একটু উঁচু করে রাখা হয় যাতে তারা এক রুম থেকে আরেক রুম যেতে পারে। তো পানি তখন বাড়া মাত্র শুরু করেছে, তখন তারা প্ল্যানিং করছিল তারা ছাদের উপর থাকবে। তো তাদের বাসার ছাদের মধ্যেও একটা ব্যবস্থা ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, প্লাস থাকার ব্যবস্থা তারা করে নিয়েছিল, প্ল্যান করছে তারা উপরে যাবে। আচ্ছা, তখনকার ঘটনা বলছি। আচ্ছা, তো তিনি যে রুমে থাকতেন সেটি সবচেয়ে কর্নার রুম ছিল, তার ওয়াইফকে নিয়ে এসে থাকতেন আর কি। তার দুই বড় ভাই আলাদা রুমে থাকতো। তো পুরো বাসাটা একটু বড় বাসা এবং প্রতিটা রুমে রুমে মনে করেন আত্মীয় স্বজন বলতে গেলে চাচা আছে, বাবার ভাই, মানে তার বাবা মা ছিল হচ্ছে রান্নাঘরের পাশে রুমে। আচ্ছা, তো তার রুম থেকে সেই ঘরে যেতে মিনিমাম ওই বন্যার অবস্থায় পানি পাড়িয়ে গেলে তো রাসেল ভাই অবস্থা খারাপ, তো তাদের একটা ব্যবস্থা করা ছিল এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য। তো তখন রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি পড়ছে, সেদিন রাতের বেলা আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেড়ে যায়। আচ্ছা, তো তাকে যখন ঘুম ভাঙে তিনি দেখেন যে তার খাটের পাশে পানি চলে এসছে, প্রায় খাট ছুঁই। তো খাটটি উঁচু করা ছিল, তারপরও পানি বেড়ে গেছে। তো তার ঘুম ভাঙে প্রচন্ড জোরে বজ্রপাতের কারণে। কিন্তু ঘুম ভাঙার পরে তিনি যেই রাস্তাটা তিনি করেছিলেন সেটিও পানির নিচে চলে যায়। তো পানি পাড়িয়ে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। তো হারিকেন, ইলেকট্রিসিটি ছিল না রাসেল ভাই ওই মুহূর্তে। তো হারিকেনের টিম আলোটা একটু বাড়িয়ে নেন তিনি। আচ্ছা, তো হাতে ধরে তাদের বাথরুমটা ছিল উপরে, ওই নিচে আর কোনো বাথরুম তারা ইউজ করতেন না, তার উপর উপরের বাথরুমটা, যে বাথরুমটা সিঁড়ি পাশ দিয়ে ছিল। তো বাইরে দিয়ে সিঁড়ি থাকার কারণে তিনি সিঁড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন রাত তখন 3:40 বাজে। তিনি দেখেন তার হাতের মধ্যে সবসময় একটা কেসিও ঘড়ি লাগানো থাকতো, অলওয়েজ সে পরে থাকতো, ঘড়ি খুলতো না, বলতে গেলে গোসল টোসল সবই কেসিও ঘড়ি পরে থাকতো। তবে যে ঘড়িতে আমি দেখি রাত 3:40 বাজে, এমন সময় আমি বের হয়ে দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, হারিকেনের আলোতে আব্বাকে আমি স্পষ্ট দেখতে পেলাম। আব্বা বললেন, আব্বা আপনি এখানে কি করেন? আপনি ভেতরে যান, এত 3:40 বাজে। তা আমি মনে করি আব্বা মনে হয় ওয়াশরুমের জন্যই আসছে। তা আমি ছাদে উঠে যাই, ছাদে উঠে ওয়াশরুম করে যখন বাইর হয়ে দেখি যে আব্বা আস্তে আস্তে পানি পাড়িয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। আমি বললাম, আয় আব্বা আপনি কোথায় যাচ্ছেন? সে বলছে যে আমি আব্বাকে বারবার আটকে রাখার চেষ্টা করছি, ডাকছি, কিন্তু সে আমার কথা কিছুতেই শুনছে না। আমি তার সাথে পিছনে দৌড়ে যাই। সে দৌড়ে অনেক দূর পর্যন্ত তার আব্বার পেছনে, সে যতই কাছে যাওয়ার চেষ্টা করে তার আব্বা ততই ফাস্ট তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো রাসেল ভাই আমি আপনাকে বলে রাখি, ঠিক আগের দিন রাতে সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম ছিল যে সে ঘুমিয়ে আছে, তার ঘুম ভাঙে একটি ভেলার মধ্যে, সে ভেসে যাচ্ছে তীরে, মানে শহরের মধ্যেই তীরে কাছে তার ভেলাটি ভেসে, এবং একটা সাদা পাগড়িওয়ালা একজন লোক তাকে বলে যে তুমি তো মারা গেছো, তুমি ভেসে যেতে থাকো। তার স্বপ্নটা ছিল এরকম। তো বলে যে আসলে আমি কি দেখলাম? তো পরের দিন বাবাকে এরকম ধরতে যেয়ে সে পড়ে যায় ম্যানহোলের ভেতরে। তো ম্যানহোলের পড়ে যাওয়ার পরে সে প্রচন্ড ব্যথা পায়, আর সে তার আব্বার কাছে পর্যন্ত যেতে পারে না, বাবার কাছে পর্যন্ত যেতে পারে না। সেই যে অবয়বটি দেখছিল, তার বাবাকে দেখছিল, সেটি চলে যায় অনেক দূরে। আচ্ছা, তো পাশে সম্ভবত একজন লোক, আল্লাহর কৃপা আছে, সম্ভবত একজন লোক তাকে দেখে ফেলে ম্যানহোলে পড়ে যাওয়ার কারণে। সে কোনো মতে ধরে আটকে ছিল, তাকে হেল্প করে তাকে বাসায় নিয়ে আসে। বাসায় দরজার গেট দিয়ে ঢুকতেই প্রচন্ড কান্নার সাউন্ড পেতে থাকে সব নিয়ে। তো বলে কি বিপদ হলো কিনা, কারণ রাসেল ভাই তখন তো মনে করেন অবস্থা খুবই খারাপ, ঢাকা শহরের অনেক এলাকা নিচু পানি ছিল। তো
কোনো কিছু চিন্তা করবার আগেই তিনি ঘরের ভেতরে ঢোকেন, তো তার হাঁটুটা ছিলে যায়, কিন্তু এই ছেলা হাঁটু নিয়ে কষ্ট করে ঘরের ভেতরে যেয়ে দেখি তাকে দৌড়ে এসে ঝাপটে ধরে তার ওয়াইফ, বলে যে আব্বা তো আর নাই। বলে কি, মানে তার খুব অবাক লাগে, আব্বা তো আর নাই মানে? কিন্তু সেই কথাটার বলার ভাষা হারিয়ে তাকে তার ওয়াইফ হাত ধরে টান দিয়ে তার বাবার রুমে নিয়ে যায়, দেখে যে তার বাবা বেডে শুয়ে আছে এবং ডাক্তার এসে বলছে যে উনি মারা গেছেন। আমার কাছে খুব অবাক লাগতে থাকে যে আসলে আমার বাবা কি হলো, আমি যে মাথার মধ্যে চিন্তা করার, সে যে মানে সে যে আসলে এটা জল্পনা কল্পনা করবে, আমি তাহলে কার পেছনে এতক্ষণ দৌড়ালাম? আব্বাকেই তো দেখলাম, আব্বাই তো আমাকে এত দূরে নিয়ে গেল, আর এসে দেখি আব্বা নাই। আব্বা খুবই অদ্ভুত ঘটনা কিন্তু, মানে রাসেল ভাই আমি আসলে উনি খুব খুব আবেগপ্লুত হয়ে যায়। কেন আবেগপ্লুত হয় সেটাও আমি বলবো, সেটা সবার লাস্টে বলবো। তো তার আব্বাকে সে কান্নাকাটি করতে থাকে, খুব কান্নাকাটি করতে থাকে যে আগের দিন রাত্রেবেলা স্বপ্ন দেখলাম নিজে মরে গেছি। অনেকে বলে না নিজে মারা গেলে পরের দিন নিজের কেউ, মানে নিজে মরে না অন্য কেউ মারা যায়, তো নিজের বাবা যে চলে যাবে তার পাশ থেকে ভাবে, এটাও সে কখনো কল্পনা করতে পারে নাই। তো রাসেল ভাই বন্যার সময় সবাই আসতে পারে নাই, আত্মীয় স্বজন সবাই আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় পানি দিয়ে আটকানো, সবাই আসতে পারে নাই। তো এলাকার কিছু মানুষজন নিয়ে হেল্প নিয়ে তখন একমাত্র কবরস্থান মোহাম্মদপুর কবরস্থানটা একটু উঁচু ছিল, ওই জায়গায় তেমন পানি ছিল না। তো তারা মোহাম্মদপুর কবরস্থান এবং তাদের আদি নিবাস মোহাম্মদপুরেও ছিল। আচ্ছা 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 আচ্ছা। তাদের কিছু আত্মীয় স্বজন মোহাম্মদপুরেও আছে। তো সবার সাজেশন নেওয়ার পরে মোহাম্মদপুরে লাশ দাফনের জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু আশেপাশের মসজিদগুলো পানি নিচে থাকবার কারণে জানাজা প্রপারলি হয়নি ওই এলাকাতে। তো আজ মোহাম্মদপুরে নিয়ে আসার পরে তাজমহল রোড একটি মসজিদ আছে, আমরা সবাই জানি, বড় একটি মসজিদ, সেখানে জানাজা হয়। জানাজার সময় যখন এলাকার লোকজনদের কাছে ওই মাইক দিয়ে যখন বলতে দেওয়া হয় যে তুমি তোমার সবার উদ্দেশ্যে কিছু একটা বলো, তোমার আব্বা মারা গেছে, কোনো দাবি দেওয়া যাতে না রাখে। সাথে তো জানাজা পড়তে অনেক মানুষ এসছে, ওই মুহূর্তে মুসল্লিরা কিছু ছিল। বাদ আসর সেই নামাজের জানাজার পরে সে যখন মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলতে যায় যে আমার বাবা মারা গেছেন, আপনার কোনো দাবি দেওয়া থাকলে আমার কাছে এসে বলবেন। এই বলবেন বলতে গিয়ে লাস্ট কাতারে সে একজন লোক দেখতে পায়, তার আব্বাকে হুবহু। কি ব্যাপার, আমি সে আর সব কথাবার্তা সে বাকরুদ্ধ হয়ে পড়ে। আমি কি দেখছি, তার দুই ভাই তার চাচারা, তার আত্মীয় স্বজনরা আছে, তাহলে আব্বাকে সবার লাস্টে আমি দেখছি কেন? তার আব্বা ঠিক, আমরা অনেকে একটু দুই হাত এভাবে, আমি আসলে এখানে দেখাতে পারছি কিন্তু ঠিকভাবে দাঁড়িয়ে আছে গেটের পাশে এবং হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। তো তার মাথার মধ্যে আসতে থাকে মসজিদের মধ্যে যে আসলে আমি আব্বাকে দেখছি, আব্বা তো আমার সামনে লাশে পড়ে আছে, হয়তো আব্বা ভালো আছে, আব্বা তো হাসছে, মনে হয় আব্বা অনেক সুখে আছে। তার এইটা ধারণা হতে থাকে। এটা কি ধরনের ধারণা রাসেল ভাই আমার কোনো আইডিয়া নেই। অনেক ঘটনা নিয়ে এসে রাসেল ভাই আমি ভূত এফএমে শেয়ার করছি, অনেক ঘটনাই বলছি রাসেল ভাই, এটা একটু বিট ডিফারেন্ট। তার কাছে মনে হতে থাকে আমার আব্বা মনে হয় ভালো আছে। সে যখন দাফন শেষ করে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে যখন দাফনটা শেষ করে, দাফন শেষ করবার পরে সবাই যখন চলে যেতে থাকে, সে একমাত্র বান্দা, সে কি কারণে জানি সবাইকে বকশিশ দিতে দিতে ওই জায়গাটা থেকে যায়। আর তখন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো ছিল না। তারপরও সে চেষ্টা করে ওইখানে গরিবদেরকে কিছু হেল্প করবার জন্য। তো করতে করতে রাসেল ভাই সে মায়ার চোটে চোখে পানি ফেলতে ফেলতে বাবার কবরটার দিকে আবার পেছনে তাকায়। আমার নিজেরই খারাপ লাগছে রাসেল ভাই, সে দেখে সেই আব্বা তার কবরের পাশে বসে কাঁদছে। এখন সে কি দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরবে আব্বাকে, নাকি বলবে আব্বা তুমি যেও না, আব্বা তুমি আমার সাথে থাকো? খুব খারাপ লাগতে থাকে তার ঘটনা, মানে একটু দেখে। আমি মাত্রই তো আমার আব্বাকে নিজের হাতে ধরে কবরে নেমে শোয়ালাম, সেই মানুষটিকে আমি জ্যান্ত দেখতে পাচ্ছি কবরের পাশে বসে কান্না করছে। খুব খারাপ লাগতে থাকে তার ভাইরা তাকে টানতে থাকে, কিন্তু সে তার ভাইদেরকে বলতে থাকে না, বলে নাই। হয়তো বলে যে আমি হয়তো সেলফিশের কাজ করলাম, আমি নিজে দেখতে পাচ্ছি, ওরা দেখতে পাচ্ছে না, তো আমি এটা কাউকে বলবো না, আমি দেখবো আব্বাকে, আমি দেখবো শুধু। প্রচন্ড ভালোবাসতো হয়তো বা এই জন্য রাসেল ভাই, হয়তো বা রাসেল ভাই এই প্রচন্ড ভালোবাসার কারণেই হতে পারে যে এই কারণে সে এগুলি দেখতে পাচ্ছে। সে মনে করতে থাকে হয়তো আব্বাকে আমি দেখতে পাচ্ছি, আব্বা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার মাথায় এখনো আসে নাই যে এটা আরো দূর গড়াতে পারে রাসেল ভাই, আরো দূর গড়াতে পারে। আমি বলছি আরো দূর গড়াতে পারে, এখন শেষ হয়নি। আমি মাত্র মাঝখানে আসলাম। আচ্ছা,
সে বাসায় ব্যাক করে রাসেল ভাই। হাঁটুর প্রচন্ড ব্যথার কারণে সে অনেক কাজ ঠিক মতো করতেও পারে নাই। যাদেরকে দিয়েছে তারা কাজ শেষ করেছে, কিন্তু তার মতো প্রপারলি হয় না। কিন্তু সে প্রচন্ড টায়ার্ড ছিল ওই দিন। তো আপনি বুঝতে পারতেছেন এলাকায় পানি, যত তাড়াতাড়ি লাশ দাফন করা যায়। আর প্রচন্ড বৃষ্টি আছে, তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে লাশ দাফন করা বৃষ্টি হয়ে যাচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি না, বাস বেশ জোরে বৃষ্টি। সে ভিজে একেবারে শেষ। তো বাসায় আসার পরে সে গোসল করার পরে সে চেষ্টা করে যে শোয়ার জন্য, শুতেই তার ঘুম চলে আসে, কারণ টায়ার্ড প্রচন্ড। রাতের বাইরে প্রচন্ড বৃষ্টি, আবারও তার বৃষ্টির মধ্যে ঘুম ভাঙে। রাতের বেলা ঘুম ভাঙে একটি স্বপ্নে। স্বপ্নটা এমন যে তারা 3 ভাই দাঁড়িয়ে আছে বাসার সামনে, আর তার বাবা তার মাকে নিয়ে যাচ্ছে। তো তারা বারবার বলছে, আব্বা তুমি তো চলে গেছো, আব্বা তুমি আম্মাকে নিও না। তারা বারবার তার বাবার পায়ে ধরে কান্নাকাটি করছে, আব্বা তুমি আম্মাকে নিও না, আব্বা তুমি আম্মাকে নিও না। প্রচন্ড কান্নাকাটি করছে। তো হঠাৎ করে রাসেল ভাই এই স্বপ্নে ঘুম ভাঙে, প্লাস বজ্রপাত হচ্ছে বাইরে প্রচন্ড। ঘুম যখন ভেঙে যাওয়ার পরে সে উঠে দেখে যে তার বেডের পাশে তার ওয়াইফ নাই, তার ওয়াইফ শুয়েছিল তার মার পাশে। সে তার রুম থেকে বের হয়ে রান্নাঘরের পাশে তো বাবা মার রুম ছিল, তো মাঝখানে করিডোর পরে সে দেখে ওই হালকা আলোতে তার আব্বার পাশে তার আম্মাকে। তার আব্বার পাশে তার আম্মাকে না, আব্বাকে সে প্রপারলি দেখে না, কিন্তু আম্মাকে সে প্রপারলি দেখছে। কিন্তু এটা দেখার আগেই রুম থেকে চিৎকার হঠাৎ করে সে ওঠার পরে চিৎকারটা হয়েছে। সে দৌড়ে যায় রুমের মধ্যে, পানি পাড়িয়ে যায়, কারণ ওই মুহূর্তে যে সাপোর্টটা তারা নিত এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য, এটা পানির নিচে ছিল। আচ্ছা, তাকে পানি পাড়িয়ে যেতে হয়। এবং রুমে যে দেখে যে খাটটা অনেক উঁচু করেছিল, তো ওই খাট থেকে পরে তার মা পানিতে পড়ে মারা গেছে। পানিতে পড়ে আছে, কোনো মুভমেন্ট নেই, কিছু নেই। তো মারা গেছে কেন বললাম, পাশে থেকে ডক্টর নিয়ে আসা হয়। আচ্ছা, ডক্টর নিয়ে আসার পর ডক্টর বলে যে উনি আর বেঁচে নেই। যেদিন বাবাকে কবর দিল, পরের দিন মা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই, তার মাকে নিয়ে পরের দিন একইভাবে তারা সব ধরনের প্রসেস শেষ করার পর মাকে নিয়ে যখন মোহাম্মদপুর কবরস্থানে আসে, ঠিক বাবার পাশেই মাকে কবর দেওয়া হয়। এবং সব শেষে তার বাবা যখন কবর দিয়ে ব্যাক করছে, আমি একটু শর্টকাটে বলে যাই, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি রাসেল ভাই। নো প্রবলেম, গল্প শুনি। আচ্ছা, সমস্যা নাই। তো রাসেল ভাই গল্পের কথা হচ্ছে যে মসজিদের মধ্যে যখন তিনি আবার জানাজা হয়, একই মসজিদে জানাজা হয়, তখন ইমাম সাহেব চোখের পানি ফেলে দেয় তাদের ঘটনা দেখে। তিনি আর বাকরুদ্ধ হয়ে যায়, কোনো কথা বলার মতো অবস্থা থাকে না, তাদের কোনো ভাইয়েরই না। তার মাথাতে খালি কল্পনা হচ্ছে যে আমি কি দেখছি, আমি তো দেখেই যাচ্ছি, ঘটেই যাচ্ছে। মসজিদের মধ্যে তার মাকে সে দেখে নাই রাসেল ভাই, কিন্তু মসজিদের মধ্যে ঠিক একই ভঙ্গিতে তার বাবাকে দেখেন। যখন দাফন শেষ হওয়ার পরে যখন বাবার পাশে মাকে কবর দেওয়া হয়, তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিল রাসেল ভাই, কিন্তু কবরস্থানের আশেপাশে কাউকে দেখেনি। ঠিক যখন কবরস্থানের গেট থেকে বের হচ্ছে ওই মুহূর্তে, তখন তিনি কবরের পাশে তার বাবাকেও দেখে, মাকেও দেখে। সবচেয়ে আশ্চর্যজনক অবস্থা। একইভাবে তো সেই কবরে নেমে রাসেল ভাই তার মাকে শুয়ে রেখে কবর দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে দেখি তারা আসে কিনা। সবাই ডাকছে, এই তুই আসছিস, সাইদুর তুই আস, চলে আয়। কিন্তু তার মাথায় তো একটা ছিল, যদি আমি দেখি, যদি একটু কথা বলতে পারি, যদি একটু কথা বলে তারা আমার রেসপন্স করে। তো সে দেখে যে অনেকক্ষণ ধরে আসছে না, সে ব্যাক করার পরে যখন আবার সেই ঠিক মনের অবচেতনে, মনের চেতনা কি এটা ছিল যে একটু তাকাবো না, সে ঠিক পেছনে তার বাবার কবর দিকে তাকাতে দেখে বাবা মা দুইজন একসাথে বসে আছে, কিন্তু এই মুহূর্তে তারা আর কেউ কাঁদছে না। কেন এরকম দেখলো, এই জিনিসটা তিনি এখনো পর্যন্ত চিন্তা করে। এবং রাসেল ভাই যখন তার সাথে আমি কথা বলি, সে বলে যে আমি রাতের বেলা প্রায়ই স্বপ্নে আমার বাবাকে দেখি, প্রায়ই আমার বাবা আসে। আমার মাকে খুব কম সময় দেখি, কিন্তু বাবা মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলে যায়, তুই এটা করবি, তুই এইটা করিস, তুই এই ডিসিশন নিস, বাড়িটা ভেঙে এখন অনেক বড় অ্যাপার্টমেন্ট হয়েছে। আমার বাবা প্রায় সময় অ্যাপার্টমেন্টের নিচে আসে, এবং আমি আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তে আমার বাবা আপনার পাশে আছে। আমি তখন কি বলবো রাসেল ভাই বলেন? ভাইয়া আসসালামু আলাইকুম। আমি সজীব, রাজবাড়ী জেলার কাজীবাধা থেকে। আমি প্রতি বছর শীতের শেষে পাবনার ঈশ্বরদীর পাকশি ফুরফুরার দরবারে 3 দিনের একটা মাহফিলে যাই। 2017 সালে দরবারে আমার সাথে এক চাচার পরিচয় হয়, তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানায়। তার কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছিলাম, ঘটনাটি আমি চাচার ভাষায় বলছি। 1995 সাল,
খুব অভাব চলছিল গ্রামে, কারণ গ্রামের অর্ধেকের বেশি ফসলের জমি নদীতে বিলীন হয়ে যায়। তাই দুই ভাই মিলে ঢাকায় আশুলিয়ায় জিরাবো এলাকায় একটা ফ্যাক্টরিতে চাকরি নেই। বাড়িতে ফ্যাক্টরির টেলিফোন নাম্বারটা রেখে এসেছি বিপদে পড়লে যোগাযোগ করার জন্য। বেশ ভালোই চলছিল। 3-4 মাস পর ছোট ভাইকে দিয়ে টাকা পাঠাতাম। তাই গ্রামে দুই ভাই বেশি একটা যেতাম না। ঘটনার দিন রাতে দুই ভাই ওভারটাইম করছিলাম, কারণ কাজের চাপ খুব বেশি ছিল। হঠাৎ ম্যানেজার এসে আমাকে আর আমার ছোট ভাইকে ডেকে বলল, তোমাদের আর কাজ করতে হবে না। তোমাদের গ্রাম থেকে তোমার চাচা টেলিফোন করেছিল, তোমার বাবা মারা গেছে। তোমরা দুই ভাই এখনই রওনা করো। ম্যানেজার বেশ কিছু টাকা দিলে আমাদের হাতে, এবং তখন রাত 11:30 মতো বাজে। দুই ভাই রুমে না গিয়ে বাস ধরে নবীনগর চলে গেলাম। তখন রাত প্রায় 12টার বেশি। নবীনগর পৌঁছে দেখি রাজবাড়িগামী বাসটি অনেক আগেই ছেড়ে গেছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল কোনো বাস পাচ্ছিলাম না। নবীনগর থেকে আমাদের কুষ্টিয়ার মিরপুর প্রায় 300 কিলো। চারপাশে জনমানব শূন্য হয়ে গেল, কুকুর ছাড়া চারপাশে একটা মানুষও নেই। ঘড়িতে তখন রাত প্রায় 1:30। হঠাৎ দেখলাম সাভারের দিক থেকে একটা বাস আমাদের দিকে এগিয়ে আসছে। আমি আর আমার ছোট ভাই রাস্তায় দাঁড়িয়েছিলাম। বাসটা ঠিক আমাদের দুই ভাইয়ের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে একজন সাদা জুব্বা ও টুপি পরিহিত লোক নেমে এসে বলল, ভাই আপনারা কি কুষ্টিয়ার মিরপুরে যাবেন? আমরা 4-5 না ভেবে মাথা নাড়িয়ে বাসের ভেতরে উঠে গেলাম। দেখলাম বাসের ভেতরে 20 থেকে 25 জন প্যাসেঞ্জার বসে আছে। অবাক করা ব্যাপার হচ্ছে তাদের সবার গায়ে ছিল জুব্বা ও মাথায় ছিল সবুজ রঙের টুপি, এবং প্রত্যেকের চেহারা ছিল খুব ফর্সা এবং নুরানি। আমার জীবনে আমি এত সুন্দর চেহারার মানুষ কখনো দেখিনি। আমরা দুই ভাই 2 সিট নিয়ে বাসের মাঝের সিটে বসে পড়লাম এবং বাস ছেড়ে দিল। বাসটা মোটামুটি ভালো গতিতে সামনের দিকে যাচ্ছিল। সাধারণত বাসের প্যাসেঞ্জার সবাই কিন্তু সবার সাথে মোটামুটি কথা বলে, কিন্তু এখানে কেউ কারোর সাথে কোনো কথা বলছিল না। কিন্তু এত রাতেও বাসের মধ্যে সবাই জেগেছিল। ধামরাই পাড়ি দিয়ে রোডের পাশে বিশাল একটা বিলের কাছে এসে বাসটা আবার থেমে যায়। সেখানে থেকে আরো 15 থেকে 20 জন লোক বাসে ওঠে। তাদের প্রত্যেকের পরনেই ছিল জুব্বা এবং টুপি। বাসটা আবার চলতে শুরু করে। এক পর্যায়ে আমি আর আমার ছোট ভাই ঘুমিয়ে যাই গভীর ঘুমে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙার কারণ হচ্ছে সুন্দর একটা স্মেল। বাসের মধ্যে এত সুন্দর সুগন্ধ কোত্থেকে ভেসে বেড়াচ্ছিল এটা আমি বুঝতেই পারিনি। আর এত সুন্দর স্মেল আমি কখনো এর আগে অনুভবও করিনি। এবং দেখলাম সবাই সবার সাথে এত রাতেও কথা বলছে। তারপর আমি আবারও ঘুমিয়ে পড়ি। হঠাৎ একজন পাঞ্জাবি জুব্বা পরা লোক আমাকে এবং আমার ছোট ভাইকে ডেকে উঠায় এবং বলে, ভাই আমরা মিরপুর সদরে চলে এসেছি। দুইজন নেমে দেখি, হ্যাঁ আমরা আমাদের মিরপুর সদরে চলে এসেছি। পকেট থেকে টাকা বের করে ভাড়া দিতে চাইলাম, কিন্তু তারা ভাড়া নেবে না। অনেক রিকোয়েস্ট করার পরেও ভাড়া নিল না। বাস থেকে নামার পর বাসটা আবার ঘুরে চলে যায়, কিন্তু আমার চোখটা আটকে যায় ঘড়ির দিকে। আমি স্বপ্ন দেখছি না তো। মাত্র 2:05 বাজে আমি যেন আকাশ থেকে পড়লাম, কারণ মাত্র 30 মিনিটে নবীনগর থেকে কুষ্টিয়ার মিরপুর 300 কিলো পথ পাড়ি দেওয়া কোনোভাবেই স্বাভাবিক বিষয় না। আসলে মাথা তেমন কাজ করছিল না। কি ঘটে গেল সেদিন ভ্রুক্ষেপ না করে দুই ভাই কোনো মতে নিজেকে সান্ত্বনা দিয়ে হাঁটা শুরু করলাম। মিরপুর সদর থেকে আমাদের গ্রাম ছিল আরো 8 থেকে 10 কিলো উত্তরে হার্ডিং ব্রিজের পাশের এলাকা। এত রাতে রিক্সা ভ্যান পাওয়া সম্ভব নয়, তাই দুইজনে হাঁটা শুরু করলাম। প্রায় 20 মিনিট হাঁটার পরে পেছন থেকে একটা ভ্যান বেল বাজিয়ে বাজিয়ে আসছিল। ভ্যান চালক আমাদের সামনে এসে বলে, ভাই আপনারা কই যাবেন? এত রাতে কোত্থেকে এলেন? আমি বললাম, ভাই খুব বিপদে পড়েছি, আপনি যদি আমাদের রূপনগর পৌঁছে দিয়ে আসতেন তাহলে খুব উপকার হতো। ভ্যান চালক বলল, হ্যাঁ আমি তো ওই দিকেই যাচ্ছি। পা চালিত ভ্যান বেশ ভালোই লাগছিল। ভ্যান চালক বলল, ভাই আপনাদের আগের গ্রামের গজনার বিলের বট গাছের ওখানে মাস 2 আগের একটা ভ্যান
নদীর বালি বহন করা একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে বটগাছের সাথে চাপা পড়ে ভ্যান চালক মারা যান। তারপর থেকে নাকি প্রায় গভীর রাতে ওখান থেকে গেলে সেই ভ্যান চালককে বটগাছের সাথে উল্টো হয়ে ঝুলতে দেখা যায়। ওই জায়গায় এখন খুবই হন্টেড হয়ে গেছে। আপনারা দুইজনকে পেলাম, বেশ ভালোই হলো, 3 জনে চলে যাব, কোনো সমস্যা হবে না। প্রায় আধ ঘন্টা পর ওই গজনার বিলের বটগাছের কাছাকাছি চলে এসেছি। হঠাৎ আমার ছোট ভাই আমাকে চিমটি কেটে ভ্যান চালকের প্যাডেলের দিকে ইশারা করে। আমি চেয়ে দেখি কি দেখছি আমি দেখলাম ভ্যান চালকের পা উল্টো করে প্যাডেল চালাচ্ছে এবং তার পা দুটো উল্টা হয়ে আছে। তার পায়ে ছিল অনেক বড় বড় লোম। ভয় তো আমরা দুইজন শেষ। দুই ভাই কোনো কথা না বলে চুপচাপ বসে থাকলাম। তারপর যেন ভ্যানের স্পিড হঠাৎ করে আরো বেড়ে গেল। ভ্যানটা যতই গজনার বিলের দিকে যাচ্ছিল, ভ্যানের গতি তত বেড়ে যাচ্ছিল। বটগাছের কাছাকাছি আসতেই এত স্পিড থাকা অবস্থায় ভ্যান চালক এক লাফ দিয়ে বটগাছের ডাল ধরে গাছে উঠে যায় এবং আমাদের ভ্যানটা বিলে পড়ে যায়। এবং পানিতে পড়ার জন্য আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। পানি থেকে উঠে দেখি ওই ভ্যান চালক মোটা ডালের সাথে উল্টো হয়ে ঝুলছে এবং মুহূর্তের মধ্যে উল্টো হয়ে গাছ থেকে বেয়ে বেয়ে নামছিল। আমরা দুইজন বিপদ আসন্ন বুঝতে পেরে দিলাম দৌড়। দৌড়তে গজনার বিল শেষ করে গ্রামের কাঁচা রাস্তায় উঠি। গজনার বিল পাড়ি দিয়ে রাস্তায় উঠে সামনে একটা কালী মন্দির। ওই জায়গাটাও সুবিধাজনক নয়। এবার দুজনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মন্দিরের রাস্তা ধরে যাচ্ছিলাম। মন্দির পার হতেই কে যেন পেছন থেকে আমাকে নাম ধরে ডাকলো। পেছনে তাকিয়ে দুজন যা দেখলাম তা দেখার জন্য আমরা দুই ভাই একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম মন্দিরের ওখান থেকে দানবের মতো উঁচু লম্বা একটা লোক, সারা গায়ে লোম, সে আমাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো ওই জিনিসটার ঘাড়ে কোনো মাথা নেই। বুকের উপর বড় বড় লাল টকটকে টেনিস বলের মতো দাঁত পেট বরাবর রয়েছে। এটা দেখে দুই ভাই দৌড়তে এসে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে আমি পড়ে যাই। তারপর কি ঘটেছিল আমার আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলাম আমাদের বাড়িতে। দেখলাম অনেক লোকের ভিড় আমাদের বাড়িতে। তারপর আবার দ্বিতীয়বারের মতো অজ্ঞান হয়ে গেলাম, কারণ আমি মাথা রেখে বাবার কোলে শুয়েছিলাম। তাকিয়ে দেখলাম বাবা আমাদের দিকে তাকিয়ে হাসছে। আবার জ্ঞান ফিরে আসলে আমার ছোট ভাই বলে বাবা মারা যায়নি, আর বাড়ি থেকে কেউ নাকি ফ্যাক্টরিতে টেলিফোনও করেনি। আমি চিন্তা করলাম ফ্যাক্টরির ম্যানেজার হয়তো আমাদের সাথে মজা করেছে, অনেকদিন বাড়ি আসি না তাই। পরে শুনতে পেলাম ওই গলা কাটা জিনকে দেখে আমরা দুই ভাই যখন দৌড়চ্ছিলাম তখন আমার ছোট ভাই অনেকটা এগিয়ে গিয়েছিল আমার থেকে, কিন্তু আমি গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যাই। আমার ছোট ভাই প্রায় বাড়ির কাছে এসে আমাকে না পেয়ে বাড়ির থেকে বাবা, কাকা এবং আরো কয়েকজনকে নিয়ে আমাকে খুঁজতে বের হয়। আমাকে খুঁজতে খুঁজতে পাওয়া গেল সেই গজনার বিলের বটগাছের গোড়ায়। কিন্তু আমি গজনার বিলের বটগাছের কাছে কিভাবে এলাম এবং গজনার বিলের বটগাছের ওখানে সত্যি ট্রাকের সাথে ভ্যানের একটা অ্যাক্সিডেন্ট হয় এবং ভ্যান চালক সেখানে মারা যায়। এবং তারপর থেকেই নাকি ওই ভ্যান চালককে বিভিন্ন রূপে দেখেছে এবং ভয়ও পেয়েছে অনেকেই। বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে ঢাকায় চলে আসি। এসে ম্যানেজারকে আমি প্রশ্ন করলাম যে এই বিষয়ে তিনি কেন মজা করলেন। ম্যানেজার বলল, ভাই তোমাদের সাথে আমি কি এমন মজা করলাম? তখন বললাম, সেদিন রাত্রে আপনি যে বললেন না আমাদের বাবা মারা গেছে, আমাদের 2000 টাকা দিয়ে পাঠিয়ে দিলেন। তখন ম্যানেজার বলল, আরে বোকা, আমি তো প্রতিদিন রাত 8টার পর তোমাদের কাজ বুঝিয়ে দিয়ে চলে যাই, তো কি বলো তোমরা? তখন চিন্তা করলাম, হ্যাঁ তাই তো, ম্যানেজার তো ওভারটাইম করে না, কেননা তার বেতন ফিক্সড। কিন্তু সেদিন রাতে কে বলল তোমার বাবা মারা গেছে? আর পথে এমন ধরনের সব অস্বাভাবিক ঘটনা, আর কেই বা দিয়েছিল ম্যানেজার রূপ করে সেই 2000 টাকা? এই ঘটনা আমার জীবনের স্মৃতির পাতায় সারা জীবন রয়ে যাবে। অনেকে হয়তো ঘটনাটা শুনে বিশ্বাস করতে পারছেন না। সত্যি বলছি, যিনি ঘটনাটা বলেছেন তিনি বলেছেন যে এমন অন্ধকার রাত যেন কারো জীবনে আর না আসে।
সত্যি কথা বলতে রাসেল ভাই, আসলে মানে লিসেনারদের ভালোবাসার কারণেই আসা। ওনাদের যদি ভালোবাসা না থাকতো আসলে এত দূর থেকে কষ্ট করে হয়তো আসা হতো না। এই জন্য আমি সকল কৃতজ্ঞতা জানাতে চাই মহান আল্লাহ রব্বুল আলমিনের উপর, এবং সেই সাথে সকল লিসেনারদের প্রতি, যাদের ভালোবাসাই আসলে আমাদেরকে এখানে নিয়ে আসে। এর জন্য আসলে কষ্ট ওরকম কিছুই মনে হয় না। তো যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। তো দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যেই ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। তো উনি ওনার এখনো রাজবাড়ী সদর যেই উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল ওই লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই, আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে রাসেল ভাই, অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই, দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরেও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আর আমরা জানি কালবৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা, তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই, ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যেই রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি এক সময় ওখানে ছিল এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। তো রাসেল ভাই, ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন,
ওনার হাতে কিন্তু টর্চ ছিল ওই সময়, যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়। ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ভরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন আসল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফিরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফিরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে।
এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে এই ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো বা কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলাকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোনো অঞ্চলে খাটাস, কোনো অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাক কয়েকদিন পরে একজন কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বলেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওইটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। তখন বলেন যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা, কিন্তু রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসছেন, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন উনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো?
তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি এসে এটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই, আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা, মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারা অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। আচ্ছা, তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন। তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক, রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক, ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে। যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই সরি। তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে। আচ্ছা, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে। তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিচ্ছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা, তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। 96 মাঝামাঝি সময়, সেটা কোন মাস ছিল মনে নেই। তখন আমি একটা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে কিছু সূরার আমল লেখা থাকে, সেখানে একটা আমলে পেয়েছিলাম যে সূরা জিন 700 বার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বশীভূত হয়।
তাই আমিও আমল শুরু করেছিলাম। তাছাড়া দিনটা ছিল বৃহস্পতিবার, তাই পরের দিন উস্তাদকে সবক শোনানোর কোনো ঝামেলা ছিল না বলে সেদিন দুপুরের পর থেকেই আমি আমল শুরু করেছিলাম। মোটামুটি রাতের 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো পড়ে ফেলেছিলাম। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে আর এক হাতে তসবিহ নিয়ে সূরাটা পড়তে পড়তে বাড়ির দিকে চলে আসছি, এমন সময় আমার চেয়ে প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম। লোকটা আমার তসবিহ ধরা হাতটা চেপে ধরে প্রশ্ন করেছিল, তুই কি পড়তাছস? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যেরকম ওইরকম পোশাক আমি কোনোদিনও কোনো মানুষের গায়ে আগে পড়তে দেখিনি। অন্ধকারের মুহূর্তেও লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল উজ্জ্বলভাবে। মোটা মোটা ভ্রু, কয়লার আগুনের মতো চোখ দুটি যেন আমাকে সম্মোহিত করে ফেলেছিল। আমি তার প্রশ্নের উত্তরে এমন একটা গগনবিদারী চিৎকার করলাম, যদি চিৎকারের অনুভূতি তার থাকতো তাহলে আমি নিশ্চিত তার কানের পর্দা ফেটে যেত। আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলছিল, যা চলে যায় এখান থেকে, আর কোনোদিন এইসব পড়বি না। ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে পড়েই অজ্ঞান হয়ে যাই। আর অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফটা আমি বুক থেকে ছাড়িনি। পরের দিন থেকে আমার এমন জ্বর শুরু হয়েছিল যে 1 মাস পর্যন্ত আমি জ্বরে ভুগে পরে সুস্থ হয়েছিলাম। আরেকটা ঘটনা, উপরোক্ত ঘটনার সময় আমার বয়স ছিল 13 বছর। তারও প্রায় 3 বছর পরে একটা ছাত্র একা এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার নাম ছিল মুক্তার, দেখতে আমাদের বয়সী ছিল। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয়। সে তেমন কারোর সাথে মিশত না আর সবসময় একা থাকতো। আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত। তাকে যখন জিজ্ঞাসা করা হতো খেয়েছো কিনা, তখন সে বলতো যে আমি বাহির থেকে খেয়ে এসেছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন আরো কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে। তো যাই হোক, মূল ব্যাপারে আসি। আমাদের ওস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না যায়। প্রয়োজনে অন্য কোনো ছাত্র যেন অবশ্যই সাথে নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম। গিয়েতে দুজনেরই আমাদের চক্ষু ছানা বড়া। দেখি মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়ছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখেছি যে ও হাসান ভাইয়ের সাথে ঘুমাচ্ছে। 2 জায়গায় একজনকে দেখা আমরা খুবই অবাক হয়ে যাই এবং পরে মুক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে আসলা কিভাবে? তাকে যে মাদ্রাসায় ঘুমাতে দেখেছিলাম, ব্যাপারটা আমরা দুজনেই চেপে গিয়েছিলাম ভয়ে। মজার ব্যাপার হলো, মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল আর বলছিল, ভাই তোমরা হুজুরকে কিছু বলো না, উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেবে। পরে আমি বললাম যে ঠিক আছে, বলবো না, তুমি আর এমন করো না। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ কথা রাখতে পারেনি। সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছিল। এরপর ব্যাপারটা 2 কান থেকে 6 কান এরকম হতে হতে সবাই মোটামুটি ঘটনাটা জেনে গেল। তার কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই আমাদের উস্তাদের কাছে ব্যাপারটা জানান, আর তিনি আরো কয়েকবার নিজে পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মুক্তার গায়েব, সেটাও সে জানান। পরে হুজুর মাগরিবের নামাজের পরে ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আজ সবাই যেন জেগে থাকি, আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে। রাত 9:30 খেয়ে সবাই 10:30 মধ্যে শুয়ে ঘুমানোর ভান করেছিলাম। ছোট 2-1 ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্য। ঠিক রাত 1:20 আমার চোখ লেগে আসছিল। এমন সময় ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে আলোটা প্রায় মানুষের আকৃতি ধারণ করে এবং ধীরে ধীরে দরজার দিকে যেতে দেখলাম। মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো। আমার পাশের বিছানায় আওলাদকে কনুই দিয়ে আমি খোঁচা দিলাম এবং ও ইশারায় আমাকে চুপ করে থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো যে মুক্তারের দেহটা তখনও শুয়ে থাকতে দেখছিলাম ওর বিছানায়, আর ওই মানুষ আকৃতির আলোটা ধীরে ধীরে দরজা ভেদ করে বেরিয়ে গেল। ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে
তাদের বেড থেকে তোশক নিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরল এবং এর মধ্যে ওস্তাদ লাইটের সুইচ দিয়ে দিল। পরে পুরো মাদ্রাসার মধ্যে হইচই শুরু হয়ে গেল যে আর অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিল যে ইমরান ভাই আর হাসান ভাই তোশকের নিচে কি আছে সেটা দেখার জন্য। তারা দুজনেই তাদের তোশক দিয়ে মুক্তারের বিছানা চেপে ধরেছিল। পরে হুজুর এসে বলল তোশক সরাতে এবং তোশক সরানোর পরে সবাই দেখলাম বিছানা মুক্তার শূন্য। সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি করে হলো। তারপর থেকে আমরা কোনোদিন মুক্তারকে দেখিনি। রাসেল ভাই আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে। চলে যাই ঘটনায়। তো এই ঘটনাটাও একটা বাড়ি কেন্দ্রিক পুরান ঢাকার। তো শুরু করছে একটা বিয়ের অনুষ্ঠান থেকে। একটা ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আমাদের। তো আমাদের হলুদগুলো না আমরা প্রায় ম্যাক্সিমাম বাসার ছাদে করে থাকি। তো বাসার ছাদের 5 তলা 6 তলা ছিল আন্ডার কনস্ট্রাকশন। তো 6 তলার মধ্যেই আপনার প্যান্ডেল করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো অনুষ্ঠানে বাইরে থেকে আমাদের কিছু গেস্ট এসেছিল। আপুরা 3-4টা আপু ছিল, আপুরা শাড়ি টাড়ি পরা। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই সবার মতো নিচে নেমে যাচ্ছে। কিছু ছোট ভাইরা আর 5 তলাতে বসে আড্ডা দিচ্ছিল 4টার দিয়ে। হঠাৎ করে ওরা লক্ষ্য করলো যে 5 তলা সিঁড়ি কোটা ক্রস করে 6 তলায় 1-2জন উঠে যাচ্ছে। পুরা চেহারা দেখেনি, জাস্ট শাড়ির পিছনের সাইডে যে পাড়টা থাকে বাতাসে উড়লে যতটুকু দেখা যায় ততটুকু দেখেছে। তো ছোট ভাইদের মধ্যে একজন বললো দাঁড়া আমি একটু কথা বলে আসি ওনাদের সাথে। তো যেই বলা ওই যাওয়া, তো দৌড়ায় গেছে। যাওয়ার পরে আর বাকি যে 3-4জন ছিল চেয়ারে বসা, ওরা খালি একটা সাউন্ড পেল চিৎকারের। সাউন্ড, একজন চিৎকার করে পড়ে গেছে। সবাই মিলে ওর কাছে গেল, ধরাধরি করে পানি টানি ছিটায়। যখন ওর জ্ঞান ফিরলো তখন বলে কি হয়েছে, তুমি এরকম যা চিৎকার দিলে কেন? বাকি 3-4জনও দেখেছে যে শাড়ির পাটটা যে উপরে উঠছে কেউ। তো ছাদে তো ওরা দৌড়ে যায়, কাউরে পায় নাই। আর যখন দেখে যে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে তখনও বুঝছে ওটা প্যারানর্মাল। জিজ্ঞেস করার পরে ওই লোক বলতেছে যে আমি গেছি, যা বলতেছি আপনারা কে কে ছাদে উঠেছেন, কয়জন? তো যখনই এতটুকু বলছে, যিনি ছিল উনি ওইভাবেই ঘুরেছিল, কিন্তু পুরা মাথাটা একটা মানুষের ঘাড় যদি পুরাটা ঘুরে যায়, রোটেট করা যেরকম লাগে, হঠাৎ করে খালি রোটেট করে ওনার দিকে তাকাইছে। এতটুকু দেখার পর লোকটা সহ্য করতে পারেনি, ওইখানেই উনি ফেন্ট হয়ে যায়। তো এই বাসায় এরকম আরো অনেক কাহিনী আছে। ওই বাসায় অনেকে বলে পড়ি আছে। তো ওই বাসারই আরেকটা ফ্লোরের আমাদের আরেকটা ভাই থাকতো, ভাইটার নাম সঙ্গত কারণে বলতে পারছি না। ও ঘুমায় আছে। তো হঠাৎ করে ওর গার্লফ্রেন্ড স্বপ্নে দেখলো যে কে জানি ওর বয়ফ্রেন্ডকে জবাই দিতেছে। অ্যান্ড ইট ওয়াজ সো রিয়েল, মানে এমন মনে হচ্ছিল না যে স্বপ্ন দেখছে। তো মেয়েটা হুড়মুড় করে কান্না করে বাসায় গেল। বাসায় যে ছেলের গেট নক করতেছে, অনেকক্ষণ ধরে নক করছে, গেট খুলে না। মেয়ে আরো ভয় পেয়ে গেল। যাওয়ার পর ওর ফ্রেন্ডসদের কল করলো যে দেখো তোমাদের ফ্রেন্ড তো এরকম দেখছি আমি স্বপ্নে, গেট খুলতেছে না। তোর ফ্রেন্ডরা সামহাও আসার পরে কোনো মতে দরজা খোলার পরে ওই ছেলে যখন ঘুম থেকে উঠে, যারা নিয়ে স্বপ্ন দেখছে, ওই ছেলে ঘুম থেকে উঠে কারো কিছু না বলে হুড়মুড়ে কান্না শুরু। তো অনেকক্ষণ কান্না করার পর কি হয়েছে জিজ্ঞেস করার পর বলে আমি স্বপ্ন দেখলাম যে আমারে একটা হুজুরের মতো লোক, চাপ দাঁড়িয়ালা, মাথা টুপি পরা, আমারে জবাই দিতেছে। তো এটা কিভাবে কোইন্সিডেন্টটা কিভাবে মিললো? গার্লফ্রেন্ড যে স্বপ্ন দেখে বাসায় আসলো, ওই ছেলে ওই স্বপ্ন দেখে উঠে কান্না করতেছে। তো সবাই নোটিস করলো ওই ছেলেটার গলায় পাতলা একটা দাগ, মানে কেউ যদি ধারালো কোনো কিছু আমাদের গলায় রেখে চাপায় দেয়, যতটুকু কাটবে ততটুকুই। তো ওই বাসার আরেকটা ঘটনা আছে ওই ছেলেরই। তো ওই ছেলে গার্লফ্রেন্ডের সাথে কি প্রবলেম নাকি ছাদে উঠেছে, সুইসাইড করবে, মারাই যাবে, এই করবে না। তার ফ্রেন্ডের ফোন দিয়ে বলতেছে এরকম আমি থাকবো না, সুইসাইড করবো। তো ওই ফ্রেন্ডটা দৌড়ায় গেছে। আসার পর ওই ফ্রেন্ডটা দেখা বলে কি রে তুই না, মানে খুবই নর্মাল ছিল, ফোনে যেরকম ছিল সামনে এরকম ছিলই না। তো বলে কি হয়েছে? তখন বলতেছে যে একটা আপু
আমার হাত ধরে আমারে নিয়ে সাদের টাঙ্কির সামনে চলে গেছে। তারপর আমার আর কিছু মনে নাই। আপুর আমি এখনো খুঁজতেছি, আপু কই গেল। ওই ঠিক রেড শাড়ি পরা আপুটা। তো ওই বাসা অনেকেই দেখেছে, ওই বাসার টাঙ্কির উপরে একজন বসে থাকে, পা ঝুলায় মাঝে মাঝে উকি দেয়। তো মুরব্বীরা বলে ওই বাসার ছাদে পড়ি আছে। এখন উনি কারো ক্ষতি করার জন্য ওই বাসায় আছে না আমার ওদের বাসার মানুষের উপকার করার জন্য, এটা এখনো মিস্ট্রি। এই ছিল ভাইয়া। আসসালামু আলাইকুম নাসিল ভাই, ধন্যবাদ আমাকে ভয়েস মেইলে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, এই ঘটনাটা আসলে রিসেন্টলি একটি ঘটে যাওয়া ঘটনা। এখানে একজন পাম্পে আসলে তেল নিতে গিয়ে তার সঙ্গে এই ঘটে যাওয়া ঘটনাটাই আমার কাছে শেয়ার করছেন। তো আমি এইটা রাসেল ভাই আজকে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আশা করব যে ঘটনাটা খুবই ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে খুলনার একটি ঘটনা। তখন মানে খুলনার দিকে শীতের রাতগুলো এমনি পুরো মানে এমনিতে অদ্ভুত নীরব থাকে। বিশেষ করে গভীর রাত 2টার পর রাস্তায় কোনো গাড়ি চলে না বললেই চলে। সেই সময় শুরু হয়েছিল ভয়ঙ্কর এক ঘটনা, যা আজও স্থানীয় ড্রাইভারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। সেদিন ছিল তেল সংকটের সময়। তো পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছিল না। অ্যাম্বুলেন্স ড্রাইভার কামাল রাত 1টার দিকে ফোন পেল যে একজন গুরুতর রোগীকে নিতে হবে দূরের একটি গ্রাম থেকে। তো কামাল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে বের হলো, কিন্তু কিছু তো যাওয়ার পর সে বুঝলো যে গাড়িতে তেল খুব কম আছে, মিটার লাল লাইনের নিচে নেমে গেছে। তো কামাল বিড়বিড় করে বলল যে এখন যদি তেল শেষ হয়ে যায় মাঝ পথে বিপদে পড়ব। চারপাশে ঘন কুয়াশা, রাস্তার মাঝে শুধু শুকনো গাছ আর ফাঁকা মাঠ। হঠাৎ দূরে একটা ক্ষীণ আলো দেখতে পেল সে, এবং রাসেল ভাই ওর তখন আশ্বস্তি মিলল যে না, আমি মনে হয় তেল পেয়ে যাচ্ছি এবার। যাক, এটা খুব ভালো হলো, শুক্রিয়া যে আমি তেল পেতে যাচ্ছি। কিন্তু মানে ও যখনই দেখতে পাচ্ছিল যে একটা আলো দেখা যাচ্ছে, এখানে আমি হয়তো তেলের পাম্পের তেল পাবো, তো ধীরে ধীরে কামাল চোখ কুচকে তাকালো। এত রাতে পাম্প খোলা! এমনিতে তেলের অনেক সংকট, আর পাম্প খোলা, এটা প্রচন্ড সে অবাক হয়ে গেল। ধীরে ধীরে কাছে যেতেই দেখলো পুরনো একটা তেলের পাম্প, বোর্ডে লেখা যে মলিন হয়ে গেছে। হ্যাঁ, এটা সে বোর্ডে দেখে। তো রাসেল ভাই তারপর যে ঘটনাটা ঘটলো যে পাম্পের চারপাশে কেউ নেই, শুধু একটা পুরনো বাতি জ্বলছে। আর কামাল গাড়ি থামালো। ঠিক তখনই অন্ধকার থেকে একজন লোক বের হলো। লোকটার গায়ে পুরনো ইউনিফর্ম, মুখটা অদ্ভুত ফ্যাকাশে, আর চোখের নিচে কালো দাগ। লোকটা ধীরে বলল যে তেল লাগবে। কামাল একটু অস্বস্তি পেল, যে তবু বলল যে হ্যাঁ, ফুল ট্যাঙ্কি দেন। লোকটা মাথা নেড়ে পাম্প চালু করল, কিন্তু আশ্চর্যের বিষয়, পাম্পের কোনো শব্দ নেই, শুধু পাইপ থেকে তেল ঢুকছে। তো কামাল বলল যে কত টাকা? লোকটা তাকিয়ে বলল যে টাকা লাগবে না, যান। তো কামাল অবাক হলো, মানে লোকটা আবার বলল যে আপনার দরকার ছিল, যান। তো হঠাৎ বাতিটা দপ করে নিভে গেল। কামাল ভয় পেয়ে দ্রুত গাড়ি চালিয়ে চলে গেল। কিছুক্ষণ পর সে রোগী নিয়ে ফিরছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতরে ঠান্ডা হয়ে গেল। রোগীর আত্মীয় বলল, ভাই জানালা বন্ধ আছে, তাও এত ঠান্ডা কেন? কামাল পিছনে তাকালো। সে দেখলো রোগীর পাশে আরেকজন বসে আছে, কিন্তু কেউ উঠেনি। লোকটা মাথা নিচু করে বসে আছে।
কামাল ভয় পেয়ে বলল, আপনি কে? কোনো উত্তর নেই। হঠাৎ লোকটা মাথা তুলল, এটা সেই পাম্পের লোক। চোখ দুটো সম্পূর্ণ কালো। হঠাৎ সে ফিসফিস করে বলল, আমার তেল শেষ, আমার তেল শেষ। তারপর অ্যাম্বুলেন্সের মিটার হঠাৎ ফুল থেকে আবার শূন্যে নেমে গেল। গাড়ি বন্ধ হয়ে গেল। চারপাশে ঘন অন্ধকার। হঠাৎ বাইরে থেকে অনেকগুলো মানুষের কান্নার শব্দ। কামাল কাছের বাইরে তাকালো। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে 5-6 জন। তাদের শরীর রক্তাক্ত। তারা একসাথে বলল, এই পাম্পে আমরা শেষ হয়েছিলাম। হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা নিজে নিজে খুলে গেল। ভিতরে বরফের মতো ঠান্ডা বাতাস ঢুকলো। হঠাৎ পিছনে তাকিয়ে কামাল দেখলো রোগী নেই, তার জায়গায় শুয়ে আছে কঙ্কাল। কামাল চিৎকার করে দরজা খুলে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে পিছনে তাকালো, দেখলো পুরো অ্যাম্বুলেন্স অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় কামালকে পায়। কামাল জ্ঞান ফিরে শুধু বলছিল, ভূতের পাম্প, তেল নিয়ে এলো। পরে জানা যায় 10 বছর আগে ওই জায়গায় একটা তেলের পাম্প ছিল। এক রাতে বিস্ফোরণে 6 জন মারা যায়। তারপর থেকে মাঝরাতে ওই পাম্প দেখা যায়। যারা তেল নেয় তারা আর আগের মতো থাকে না। আজও ড্রাইভাররা বলে, রাতে যদি ফাঁকা রাস্তায় হঠাৎ তেলের পাম্প দেখো, থামবে না, কারণ সেই তেল কখনো শেষ হয় না, কিন্তু যার গাড়িতে যায় তার জীবন ধীরে ধীরে শেষ হয়ে যায়। রাসেল ভাই, এটাই ছিল আমার